আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। তো আপনারা যারা বর্তমানে এনএসডির আন্ডারে ইলেকট্রিক্যাল সোলার লেভেল অন করতে আগ্রহী বা এই কোর্সটি করছেন, তো আপনারা জানেন যে আমাদের সোলার লেভেল অন পরীক্ষা সাধারণত 3টা ধাপে হয়। আমাদের ডেমনস্ট্রেশন, ওরাল এবং রিটেন টেস্ট। তো এই রিটেনের জন্য কিন্তু আসলে আমাদের অনেকগুলো প্রশ্ন পড়া লাগে, বা অনেকেই বুঝতে পারেন না যে কোন প্রশ্নগুলো আসলে বেশি গুরুত্বপূর্ণ বা কোনগুলো আমার পড়া উচিত। তো তার এই ধারাবাহিকতায় আজকে আমি চিন্তা করলাম যে আমাদের এই সোলার লেভেল অনের জন্য যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আছে সেগুলো দিয়ে একটা ভিডিও তৈরি করি। যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওটি করা সার্থক। তো আমি ধারাবাহিকভাবে 2টা পর্ব করব। আজকে আমাদের সোলার লেভেলের প্রথম সাজেশন পর্বের প্রথম পর্ব এবং দ্বিতীয় আর একটা ভিডিও করব। তো ইনশাল্লাহ দেখি আজকে আমাদের প্রথম প্রশ্ন আছে, দেখেন, ওয়াশ কি? ওয়াশ কি? ওয়ার্কশপে কাজ করার সময় সমস্ত শরীরকে রক্ষা করার জন্য যে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বা ওয়াশ বলা হয়। অর্থাৎ ওয়াশের পূর্ণ অর্থ হচ্ছে অকুপেশন সেফটি অ্যান্ড হেলথ। নবায়নযোগ্য শক্তি কাকে বলে? যে সকল প্রাকৃতিক শক্তি পুনরায় উৎপাদন করে ব্যবহার করা যায় তাকে নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি বলা হয়। তো এই নবায়নযোগ্য শক্তি বিভিন্ন প্রকার হইতে পারে: সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা, জলশক্তি ইত্যাদি। এরপরে দেখেন আমাদের 3 নম্বর প্রশ্ন আছে, শক্তি কত প্রকার ও কি কি? তো আসলে শক্তি কিন্তু আমাদের 2 প্রকার, নবায়নযোগ্য শক্তি ও অনবায়নযোগ্য শক্তি। এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন আছে, সোলার সিস্টেম কাকে বলে? আসলে সোলার সিস্টেম কাকে বলে? সৌরকোষ থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে ব্যাটারি চার্জ করে লোড চালানো সমগ্র ব্যবস্থাপনাকেই কি বলা হয়? সোলার সিস্টেম বলা হয়। সৌরকোষ কি? সৌরকোষ হচ্ছে এমন একটি ডিভাইস যা আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তাহলে সৌরকোষ কি? সৌরকোষ হলো এমন একটি ডিভাইস যা আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। একটি সেল কত ভোল্টেজ থাকে? একটি সেলে সাধারণত 0.5 ভোল্ট থাকে। একটি সেলে কত ভোল্ট থাকে? একটি সেলে 0.5 ভোল্ট থাকে। মডিউল কাকে বলে? অনেকগুলো সৌরকোষকে সিরিজে সংযুক্ত করলে তখন তাকে মডিউল বলা হয়। তাহলে অনেকগুলো সৌরকোষকে সিরিজে সংযুক্ত করলে তখন তাকে মডিউল বলা হয়। একটি মডিউল সূর্যের কোন শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে? একটি মডিউল সূর্যের ফোটন কণা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে। সাধারণত 12 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য কতগুলো সেলের সমন্বয়ে একটি মডিউল তৈরি করতে হয়? সাধারণত 36 সেলের সমন্বয়ে একটি মডিউল তৈরি করতে হয়। সাধারণত 24 ভোল্টের ব্যাটারি চার্জ করার জন্য কতগুলো সেলের সমন্বয়ে একটি মডিউল তৈরি করতে হয়? 72 সেলের। একটি মডিউল থেকে কত ভোল্টেজ পাওয়া যায়? একটি মডিউল থেকে সাধারণত 15 থেকে 18 ভোল্ট পাওয়া যায়। প্যানেল কি? অনেকগুলি মডিউলকে একত্রে সংযুক্ত করলে তখন তাকে প্যানেল বলা হয়। 13 নম্বর প্রশ্ন আছে, সোলার সেল থেকে কোন ধরনের ভোল্টেজ পাওয়া যায়? সোলার সেল থেকে সাধারণত ডিসি ভোল্টেজ পাওয়া যায়। অ্যারে কি? অনেকগুলো প্যানেল একত্রে সংযুক্ত করলে তখন তাকে অ্যারে বলা হয়। অনেকগুলো প্যানেল একত্রে সংযুক্ত করলে তখন তাকে অ্যারে বলা হয়। চার্জ কন্ট্রোলারের কাজ কি? ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে প্যানেল থেকে ব্যাটারি বিচ্ছিন্ন করা এবং ব্যাটারি ফুল ডিসচার্জ হয়ে গেলে ব্যাটারি লোড থেকে ব্যাটারিকে বিচ্ছিন্ন করাই হচ্ছে আমাদের চার্জ কন্ট্রোলারের কাজ। সোলার সিস্টেমের সুবিধা কি? আসলে সোলার সিস্টেমের অনেকগুলো সুবিধা আছে, যে প্যানেলের স্থায়িত্ব 20 বছর, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি প্রয়োজন হয় না, বিদ্যুৎ বিল দিতে হয় না, নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থার মালিক হওয়া যায় ইত্যাদি হচ্ছে আমাদের এই সোলার প্যানেলের সুবিধা। তো এরপর দেখি আমাদের 17 নম্বর প্রশ্ন কি আছে, যে সোলার সিস্টেমের অসুবিধাগুলো কি কি? তো সোলার সিস্টেমের অসুবিধা আছে, স্থাপন ব্যয় বেশি, আর মেঘলা দিনে বা বৃষ্টি দিনে বিদ্যুৎ উৎপাদন হয় না, আর নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করা যায়। 18 নম্বর প্রশ্ন আছে, সোলার সিস্টেমের বিভিন্ন অংশের নাম। তো সোলার সিস্টেমের বিভিন্ন অংশ হচ্ছে মডিউল, চার্জ কন্ট্রোলার, ব্যাটারি, লোড ইত্যাদি হচ্ছে সোলার সিস্টেমের বিভিন্ন অংশের নাম। এরপর বলছে যে সোলার সিলিকন সেল কত প্রকার ও কী কী? সোলার সিলিকন সেল সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে মনোক্রিস্টালাইন সেল, পলিক্রিস্টালাইন সেল, আর 3 নম্বর আছে অ্যামরফাস সিলিকন সেল। এরপর বলছে পলিক্রিস্টালাইন সেল ও মনোক্রিস্টালাইন সেলের মধ্যে পার্থক্য কী?
পলিক্রিস্টালাইন সেলের তুলনায় মনোক্রিস্টালাইন সেলের রঙের গাঢ়ত্ব বেশি। এবার বলছে ফটোভোল্টেক মডিউলের প্যারামিটারগুলো কী কী? ফটোভোল্টেক মডিউলের প্যারামিটারগুলো ওপেন সার্কিট ভোল্টেজ, শর্ট সার্কিট কারেন্ট, ম্যাক্সিমাম পাওয়ার ভোল্টেজ, ম্যাক্সিমাম পাওয়ার কারেন্ট ও ম্যাক্সিমাম পাওয়ার। সোলার মডিউলের ক্ষেত্রে আদর্শ টেস্ট কন্ডিশন কী কী? সোলার মডিউলের ক্ষেত্রে আদর্শ টেস্ট কন্ডিশনে আছে সৌর বিকিরণ 1000 ওয়াট মিটার স্কোয়ার, আর সৌর সেল তাপমাত্রা আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। বাংলাদেশের ক্ষেত্রে সোলার প্যানেল কোন দিকে এবং কত ডিগ্রি কৌণিক অবস্থানে লাগাতে হয়? বাংলাদেশের ক্ষেত্রে সোলার প্যানেল দক্ষিণ দিকে এবং 23 ডিগ্রি কৌণিক দূরত্বে লাগাতে হয়। শীত ও গ্রীষ্মকালের মধ্যে সোলার প্যানেলের অবস্থানের পার্থক্য সর্বোচ্চ কত ডিগ্রি হয়? সর্বোচ্চ 15 ডিগ্রি হয়। কোন মাসে সর্বাধিক সূর্যালোক পাওয়া যায়? আমাদের দেশে সাধারণত জুন, জুলাই এবং আগস্টে সর্বাধিক সূর্যালোক পাওয়া যায়। সোলার প্যানেলের সেল সমূহ কোন ধরনের সংযোগ করা হয়? সোলার প্যানেলের সেল সমূহ সাধারণত সিরিজ সংযোগ করা হয়। সূর্যের কোন কণার সাহায্যে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপাদন করে? সূর্যের সাধারণত ফোটন কণার মাধ্যমে সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন করে। তো 28 নম্বর প্রশ্ন আছে সোলার প্যানেল বৈদ্যুতিক সংযোগ স্থলে ডায়োড কেন ব্যবহার করা হয়? তো বলছে রিভার্স ভোল্টেজ প্রোটেকশন ও শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য সাধারণত আমরা সোলার প্যানেলে ডায়োড ব্যবহার করি। সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারের দূরত্ব কতটুকু হওয়া ভালো? সোলার প্যানেল থেকে চার্জ কন্ট্রোলারের দূরত্ব 25 ফুট হওয়া ভালো। চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি দূরত্ব কতটুকু হওয়া ভালো? চার্জ কন্ট্রোলার থেকে ব্যাটারি দূরত্ব 5 ফিট হওয়া ভালো। সোলার প্যানেল ও ছাদের মধ্যে কতটুকু ক্লিয়ারেন্স থাকা উচিত? 1 থেকে 1.5 ফিট ক্লিয়ারেন্স থাকা উচিত। সেল কি? যে জিনিসের ভিতরে রাসায়নিক দ্রব্য সঞ্চিত থাকার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় তাকে সেল বলা হয়। ইলেকট্রোলাইট কি? যদি কোনো দ্রব্য পানির সাথে মিশে নিজে নিজেই আয়োনাইজড হয়ে যায় তাকে ইলেকট্রোলাইট বলা হয়। ব্যাটারি কি? কতগুলি সেলের সমষ্টিকে মূলত ব্যাটারি বলা হয়। কতগুলি সেলের সমষ্টিকেই কি বলা হয়? ব্যাটারি বলা হয়। ব্যাটারির রেটিং কি? একটি নির্দিষ্ট সময় ঘন্টা ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট অ্যাম্পিয়ার ডিসচার্জ হয় তাকে অ্যাম্পিয়ার আওয়ার বলা হয়। ব্যাটারি কেন ডিসচার্জ হয়ে গেলে দ্রুত চার্জ করা উচিত? কারণ ব্যাটারি ডিসচার্জ অবস্থায় প্লেটের এয়ারে বেশি সাদা সালফেট জমে প্লেটের ক্ষতি করে, সেই জন্য অবশ্যই ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে দ্রুত চার্জ করতে হবে। ব্যাটারি টার্মিনাল ভোল্টেজে কেন গ্রিস বা ভ্যাসলিন দেওয়া হয়? কারণ এতে অক্সাইডের গুঁড়া জমে না। ব্যাটারি সাধারণত দুটি পরীক্ষার নাম লেখো। একটা হচ্ছে ব্যাটারির ভোল্টমিটারের সাহায্যে ব্যাটারির টার্মিনাল ভোল্টেজ পরীক্ষা, আর একটা হচ্ছে হাইড্রোমিটারের সাহায্যে ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা। ব্যাটারির ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব কিসের সাহায্যে পরিমাপ করা হয়? হাইড্রোমিটারের সাহায্যে। পিপিই কি? পিপি হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। কয়েকটি পিপির নাম লেখো। অ্যাপ্রন, সেফটি শু, সেফটি গগলস, সেফটি বেল্ট, ইয়ার প্লাগ, হ্যান্ড গ্লাভস ইত্যাদি। আচ্ছা, 41 নম্বর প্রশ্ন আছে একটি 12 ভোল্টের ব্যাটারিতে কয়টি সেল থাকে? একটি 12 ভোল্টের ব্যাটারিতে সাধারণত 6টি সেল থাকে। একটি পূর্ণচার্জিত ব্যাটারি ইলেকট্রোলাইটের ঘনত্ব কত হওয়া উচিত? একটি পূর্ণচার্জিত ব্যাটারির ঘনত্ব 1.265 অর্থাৎ 1250 থেকে 1270 হওয়া উচিত। এইচডিবি কি? হাই ভোল্টেজ ডিসকানেক্ট। এইচডিবি কি? হাই ভোল্টেজ ডিসকানেক্ট। এলডিবি কি? লো ভোল্টেজ ডিসকানেক্ট। এলআরভি কি? এলআরভি হচ্ছে লোড রিকানেক্ট ভোল্টেজ। 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে সর্বোচ্চ কত ভোল্টেজ প্যানেল থেকে ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে? 14.5 ভোল্টের। 12 ভোল্টের ব্যাটারি থেকে সর্বনিম্ন কত ভোল্টেজের প্যানেলে ব্যাটারি রিকানেক্ট করতে হবে? 14.5 ভোল্ট। 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে সর্বনিম্ন কত ভোল্টেজ লোড থেকে ব্যাটারি ডিসকানেক্ট করতে হবে? 11.5 ভোল্ট। 12 ভোল্টের ব্যাটারির ক্ষেত্রে কত ভোল্টেজ লোডের সাথে ব্যাটারি রিকানেক্ট করতে হবে? 11.7 ভোল্টের। চার্জ কন্ট্রোলারের টার্মিনাল কয়টা থাকে? চার্জ কন্ট্রোলারের টার্মিনাল সাধারণত 8টি থাকে। চার্জ কন্ট্রোলার নির্ধারণের সময় কি কি খেয়াল রাখতে হবে? কারেন্ট এবং ভোল্টেজের দিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারি টার্মিনাল ভোল্টেজ কত হলে চার্জ কন্ট্রোলার লোড হতে সরবরাহ বিচ্ছিন্ন করে দেবে? 11.5 ভোল্ট। একটি সোলার সেলের সাধারণ জীবনকাল কত? 20 থেকে 25 বছর। ইনভার্টারের কাজ কি? যে ডিভাইস ডিসিকে এসিতে রূপান্তর করে তাকে ইনভার্টার বলা হয়। ইনভার্টারের একক
কি দ্বারা প্রকাশ করা হয়? ওয়াট দ্বারা প্রকাশ করা হয়। ইনভার্টার কেন ব্যবহার করা হয়? ডিসিকে এসিতে রূপান্তর করার জন্য ইনভার্টার ব্যবহার করা হয়। সিএফএল এর পূর্ণরূপ কি? সিএফএল এর পূর্ণরূপ হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসিয়েন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লুরোসিয়েন্ট ল্যাম্প। সাধারণ বাতির তুলনায় সিএফএল বাতি কি পরিমাণ বিদ্যুৎ সাশ্রয়ী? 80% বিদ্যুৎ সাশ্রয়ী। সাধারণ অবস্থায় ব্যাটারির ওপেন সার্কিট ভোল্টেজের মান কত? 12.7 ভোল্ট। সাধারণ অবস্থায় ব্যাটারির ওপেন সার্কিট ভোল্টেজের মান কত? 12.7 ভোল্ট। সোলার প্যানেল পর্যবেক্ষণের সময় কোন ভোল্টেজে পাঠ নিতে হয়? ওপেন সার্কিট ভোল্টেজের পাঠ নিতে হয়। তারের উপরের ইনসুলেশন ওঠানোর জন্য কি টুলস ব্যবহার করা হয়? ওয়্যার স্ট্রিপার ব্যবহার করা হয়। লাইটিং সার্কিট সাধারণত কি তার ব্যবহার করা হয়? 1.5 RM। কয়েকটি মেজারিং ইনস্ট্রুমেন্টের নাম লেখো। অ্যাভোমিটার, হাইড্রোমিটার, ওয়াট মিটার, ভোল্ট মিটার, এনার্জি মিটার ইত্যাদি। ফিউজ কোন অবস্থায় প্রোটেকশন দিতে পারে না? ফিউজ ওভার ভোল্টেজ অবস্থায় প্রোটেকশন দিতে পারে না। সিঙ্গেল ফেজ ও থ্রি ফেজ তারের কালার কি কি? সিঙ্গেল ফেজের তারের কালার হচ্ছে লাল, কালো, সবুজ ও থ্রি ফেজের হচ্ছে লাল, হলুদ, নীল। ওয়্যারিংয়ের জন্য সবচেয়ে উত্তম পরিবাহী কি? তামা। মেঝে থেকে মেন সুইচ বোর্ডের উচ্চতা কত? 1.5 মিটার। অ্যাভোমিটারের সাহায্যে কি পরিমাপ করা যায়? অ্যাভোমিটারের সাহায্যে সাধারণত অ্যাম্পিয়ার, ভোল্ট ও রেজিস্ট্যান্স পরিমাপ করা হয়। সোলার সিস্টেমে ব্যবহৃত টুলসের নাম কি কি? প্লাস, স্ক্রুড্রাইভার, হ্যাকসো, ওয়্যার স্ট্রিপার, ইলেকট্রিশিয়ান নাইফ, ফাইল, হ্যামার, টেয়ার স্কোয়ার। সোলার সিস্টেমে ব্যবহৃত তারসমূহের সাইজ কত? 3/0.29, 3/0.36, 7/0.029, 7/0.036, 14/0.0076 আর 17/0.0076। সোলার প্যানেল থেকে বিদ্যুৎ পাওয়া না গেলে সম্ভাব্য কি কি কারণ হতে পারে? তো এক, সোলার প্যানেলের ত্রুটি হতে পারে, সোলার প্যানেলের উপর ময়লা পড়তে পারে, সোলার প্যানেলের উপর ছায়া পড়লে, মেঘলা আবহাওয়া এবং সেল নষ্ট হলে সাধারণত আমরা সোলার প্যানেল থেকে বিদ্যুৎ নাও পেতে পারি। ইনভেন্টারি করার প্রয়োজনীয়তা কি? কাঁচামালের সঠিক হিসাব রাখা এবং লাভ ক্ষতির হিসাব নির্ণয় করার জন্য সাধারণত ইনভেন্টারি করা হয়। সোলার হোম সিস্টেমের অটোনমি কতদিন ধরা হয়? 3 দিন। সোলার সিস্টেমের একটা ব্লক ডায়াগ্রাম সহ বর্ণনা দেখো। একটা সোলার সিস্টেমের ব্লক ডায়াগ্রাম কী হবে? প্রথমে আমাদের একটা সোলার প্যানেল থাকবে, দেন একটা চার্জ কন্ট্রোলার, একটা ব্যাটারি, ইনভার্টার, এসি লোড, আর চার্জ কন্ট্রোলারের সাথে এখানে কি থাকবে? একটা ডিসি লোড থাকবে। এটা হচ্ছে একটা সোলার সেলের ব্লক ডায়াগ্রাম। তো এরপর দেখি 75 নম্বর প্রশ্ন কি বলছে? 1 মিটার গুণ 1 মিটার সমান সমান কত ফিট স্কোয়ার? 1 মিটার গুণ 1 মিটার সমান সমান আমাদের 10.75 ফিট স্কোয়ার। ফিজিক্যাল হ্যাজার্ড কি? ফিজিক্যাল হ্যাজার্ড মূলত পিচ্ছিল মেঝে, উঁচু নিচু ফ্লোর, স্বল্প আলোতে কাজ করার কারণে যেসব দুর্ঘটনা ঘটতে পারে তাকে ফিজিক্যাল হ্যাজার্ড বলা হয়। দাহ্য পদার্থ কি? দাহ্য পদার্থ হচ্ছে তেল। এসিএস সিম্বল কি? এসিএস সিম্বল আমরা জানি সাইন ওয়েভের মতো। চার্জ কন্ট্রোলারের ইনপুট ভোল্টেজ আসে কোথা থেকে? সোলার প্যানেল থেকে। ব্যাটারি কি পানি ব্যবহার করা হয়? ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার ব্যবহার করা হয়। গ্রিন হাউস কোন গ্যাস নির্গমন করে? গ্রিন হাউস কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমন করে। ফায়ার এক্সটিংগুইশ কোথায় ব্যবহার করতে হয় বা কোথায় রাখতে হয়? ফায়ার এক্সটিংগুইশ সাধারণত এক্সিস্ট পয়েন্টে বা বের হওয়ার মুখে রাখতে হয়। কিসের কারণে জলবায়ুর পরিবর্তন হয়? প্রাকৃতিক বিপর্যয়, নদী ভাঙন ইত্যাদি কারণে। ব্যাটারি কি অ্যাসিড ব্যবহার করা হয়? ব্যাটারিতে সালফুরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সাধারণ অবস্থায় ব্যাটারি কিসের পাঠ নিতে হয়? ওপেন সার্কিট ভোল্টেজ। সোলার সেলের প্রধান 3 ধরনের পদার্থের নাম কি? সিলিকন, ক্রিস্টালাইন সিলিকন, জার্মেনিয়াম এবং সোডিয়াম নাইট্রেট। 1 অ্যাম্পিয়ার আওয়ার সমান কত কুলম্ব? 1 অ্যাম্পিয়ার আওয়ার সমান সমান 3600 কুলম্ব। পিভি কি? ফটোভোল্টেক সেল বা সোলার সেলের অন্য নাম কি? ফটোভোল্টেক সেল। বাক কন্ট্রোলারকে কেন চার্জ কন্ট্রোলে ব্যবহার করা হয়? ডিসি কারেন্টকে সর্বনিম্ন রাখার জন্য। বাক কন্ট্রোলারে কেন ব্যবহার করা হয়? চার্জ কন্ট্রোলারে ডিসি কারেন্টকে সর্বনিম্ন রাখার জন্য। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আজকে আমাদের প্রথম পর্বের প্রায় শেষে চলে আসছি। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আমার সেই ভুল ত্রুটিটা সংশোধন করতে পারবো। তো ভিডিওটি করার মূলত একটাই উদ্দেশ্য যে আপনারা যারা ইলেকট্রিক্যাল সোলার লেভেল 1 দিতে চাচ্ছেন তারা আর কি বাসায় বসে বা যেখানেই থাকেন না কেন এই প্রশ্নগুলো একবার দেখলে আপনার শোনা হয়ে গেল, পড়া হয়ে গেল, আবার দেখা হলো, তার মানে আপনার মুখস্থটা করতে বা মনে রাখতে খুব সহজ হবে।
তো এরপরে দেখেন আমাদের 90 নম্বর প্রশ্ন কি আছে, ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য কি কি রক্ষণাবেক্ষণ দরকার। তো ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য আমাদের 20%-এর কম ডিসচার্জ করা যাবে না, আর ওভার চার্জ করা যাবে না। ব্যাটারি কেন বিপজ্জনক, কারণ ব্যাটারিটা একটা গ্যাসীয়, অ্যাসিডীয় এবং উচ্চ শক্তির কারেন্ট থাকে, এই জন্য ব্যাটারি বিপজ্জনক। সোলার সিস্টেম কেন ব্যবহার করবেন, কারণ এতে লোডশেডিং নেই, বিরতিহীন বিদ্যুৎ ব্যবস্থাপনা, মাসিক বিদ্যুৎ বিল দিতে হয় না, তারপরে বিদ্যুৎ লাইনের সাথে ব্যবহার করে মাসিক বিল কমাতে পারেন, সম্পূর্ণ স্বাধীন, নিজস্ব এবং পরিপূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা, আইপিএস, ইউপিএস, ইনভার্টার, জেনারেটর এর মতো মাসিক বিল বা জ্বালানি খরচ নেই, পরিবেশ বান্ধব, দূষণমুক্ত, নিরাপদ, সহজ হস্তান্তরযোগ্য ইত্যাদি কারণে আমরা সোলার সিস্টেম ব্যবহার করতে পারি। তো এখানে আরও 3-4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে সোলার প্যানেল কোন দিকে স্থাপন করতে হয়। সোলার প্যানেল আমরা জানি দক্ষিণ দিকে, এবং কত ডিগ্রি, 23 ডিগ্রি। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আছে, পরিষ্কার দিনে প্রতি বর্গমিটার ক্ষেত্রফলে কত ওয়াটের আলো পাওয়া যায়। এটার উত্তর হবে 1000 ওয়াট। সোলার সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে কতদিন অটোনমি হিসেব করতে হয়, 3 দিন। আর 3 ধরনের চার্জ কন্ট্রোলের নাম লেখো, পিডব্লিউএম, এমপিপিটি এবং অন অফ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের প্রথম পর্ব এখানে শেষ। তো ইনশাল্লাহ দ্বিতীয় পর্ব আপনারা দ্রুত দেখতে পাবেন। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।